মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। জানালেন মির্জা ফখরুল গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানিয়েছেন। বিদেশ যাত্রার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ৫ আগস্ট সরকার পতনের পর বেগম জিয়া মুক্তি পরবর্তী প্রায় ৫ মাসে স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে। তবে এই প্রথম ফিরোজায় একসঙ্গে স্থায়ী কমিটির সব সদস্য। রোববার রাত ৮টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসতে শুরু করেন স্থায়ী কমিটির সদস্যরা। আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদা জিয়ার। লন্ডনে যাওয়ার আগে নেত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সারতেই এই আগমন। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় জানাতে, যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। চিকিৎসার জন্য দেশ ত্যাগের আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের পাশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। এর আগে ২ সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। দেশে নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আরও ১৮ মামলা খারিজ হলে সব মামলায় মুক্তি হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ড নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই ৪ মামলা বাতিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আইনজীবী বলছেন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার ওপর তা নির্ভর করছে না। আফজাল হোসেনের রিপোর্ট। আর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআর আছে ১ কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে ৪টি মামলায় ডিসমিস করে দিয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন আরও ১৮-১৯টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। ৩৬টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, এখন গোটা মিলিয়ে মানে ধরেন ১৮-১৯টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের পর জুলাই হত্যাসহ রাজনৈতিক বিভিন্ন ঘটনায় ঢাকায় হওয়া কোনো মামলারই তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। আদালতে নিয়মিত হাজিরা চললেও নেই দৃশ্যমান অগ্রগতি। এমনকি
রিমান্ডের তথ্য কেস ডায়েরিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না বলছেন আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষের দাবি স্বাভাবিকভাবেই চলছে মামলার কার্যক্রম। অভ্যুত্থানকারীরা বলছেন মামলা বাণিজ্য ও বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। আমান নবীর প্রতিবেদন। এসব মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। আমাদের জানা মতে একটা আসামিও 164 ধারা জবানবন্দিতে তা এই ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে নাই। আবার এই যে রিমান্ড চলছে, গ্রেপ্তার চলছে, দেখানো চলছে, এগুলো যা আছে একটা রুটিন কাজ। বাদীপক্ষ যদি সেই প্রমাণ সঠিকভাবে করতে না পারে তাহলে বাংলাদেশের এই যে শহীদদের হত্যার বিচার হবে বলে আমি মনে করি না। তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্টটা আসে সেই রিপোর্টে বলে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কি তথ্য পাওয়া গেছে এই ধরনের কোনো ব্যাখ্যা উনার এই রিপোর্টের মধ্যে কোথাও নাই। তবে মামলা প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। বিচারে কোনো উদারতা দেখানো হচ্ছে না বলেও জানান পাবলিক প্রসিকিউটর। সরকারি উদারনীতি একটা জায়গায় আছে, যেটা হলো এই মামলাগুলোতে যারা নিরপরাধ তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আবার অপরাধী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইন আয়ত্তে আনা হচ্ছে আবার মামলার মাধ্যমে। রিমান্ডের যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে এটা কিন্তু তদন্তকারী কর্মকর্তা সে নিজে সবকিছু এখন ডিসক্লোজ করবে না। টোটাল ক্ষমতা হলো ইনভেস্টিগেশন অফিসারের। সেখানে আদালতের এখানে তাকে কোনো নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। যখন পুলিশ রিপোর্ট আসবে তখনই শুরু হবে আদালতের হাতে ক্ষমতা চলে আসবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বলছেন অভিযোগ গঠনে কালক্ষেপণ, মামলা বাণিজ্য কিংবা বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। 4-5 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কোনো মামলার অগ্রগতি দেখতে পাইনি। এখনো পর্যন্ত কোনো মামলার চার্জশিট, একটা মামলারও চার্জশিট দেওয়া হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক যে আমরা সুবিচার নিশ্চিতের জন্য যে লড়াই সংগ্রাম করছি সেখানে শুধুমাত্র মামলা হওয়ার জন্য মামলা হওয়া আর একটি সুবিচার নিশ্চিত হওয়ার জন্য মামলা হওয়া দুইটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আহ্বান থাকবে যে এই মামলার কোনো মেরিট নাই সেই মামলা যেন দায়ের করা না হয়। অন্যদিকে যে মামলাগুলো হচ্ছে মেরিট বেসড যেই ধরনের মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর আমরা দ্রুততম সময়ে সেগুলোর হচ্ছে আমরা সুবিচার নিশ্চিত দেখতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট সকলে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান এই ছাত্রনেতার। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। না ফেরার দেশে খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর্থ্রাইটিসে ভুগছিলেন দীর্ঘদিন। চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া, বাদ জোহর এফডিসিতে প্রথম জানাজা। এবারের বাণিজ্য মেলার বর্ষপণ্য আসবাবপত্র, সেই হিসেবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এর স্টলগুলোতেই। ক্রেতারা বলছেন দাম আছে সহনীয় পর্যায়ে। বিক্রেতারাও নানা অফার ও ছাড় দিচ্ছেন আসবাবপত্রে। তবে এসব অফার লোক দেখানো বলছেন অনেকেই। এদিকে মেলার আগের মতো নেই বলে অভিযোগ করেন কেউ কেউ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী বাড়লেও সেই তুলনায় নেই ক্রেতা সমাগম। বেশিরভাগ মানুষ মেলা ঘুরে দেখছেন, কিনছেন কম। প্রতিবার মেলার আগে বর্ষপণ্য ঘোষণা করা হয়। এবার মেলার বর্ষপণ্য আসবাব। সেই হিসেবে মেলায় সবচেয়ে বেশি ছাড় দেখা গেছে ফার্নিচারে। থাকছে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও। ক্রেতারা বলছেন আসবাবপত্রের দাম সহনীয় পর্যায়ে আছে। বিক্রেতারা বলছেন মেলা উপলক্ষে আনা হয়েছে নতুন সব ডিজাইনের আসবাব, আর বিক্রি শুরুতে কিছুটা কম হলেও সামনে বাড়বে বলে আশা তাদের। আসবাবপত্র আরও আমার একটা খাট কেনার ইচ্ছা আছে, যেহেতু আমার মেয়ে পছন্দ করছে, আর রকিং চেয়ার একটা। মোটামুটি রিজনেবল, কিছু জিনিস আছে বেশি, আবার কিছু আছে একটু কম। মেলাতে একটা ডিসকাউন্ট দেয়, তখন আমাদের জন্য একটু ভালো হয় আর কি। ডিজাইনের ইমপ্রুভ হচ্ছে, বাংলাদেশি প্রোডাক্ট ভালো হচ্ছে। 10%, 20% এটা সব টু সব ভ্যারি করছে। প্রাইসগুলো দেখছি, যেখানে মোটামুটি একটা ডিসকাউন্ট ভালো পাবো সেখান থেকে আমরা একটা ফার্নিচার। বছরটা হচ্ছে আসবাবপত্রের বছর, সেই জায়গা থেকে আমরা এই বছর প্রত্যেকটা সেক্টরে নতুন ডিজাইন নিয়ে আসছি। আপ টু 15% ডিসকাউন্টের বাণিজ্য মেলার উপলক্ষেই দেয়। শুরুর দিকে তো এখনো ভালো পাওয়া যাচ্ছে না, তারপর আশা করি ভালো হচ্ছে। এদিকে মেলা উপলক্ষে মূল্য ছাড় সহ নানা অফার থাকলেও তার লোক দেখানো বলে অভিযোগ করেন অনেক ক্রেতা। নেই আগের মতো মেলার প্রাণ। আমরা যে টাকা দিয়ে পারচেজ করতেছি ওই টাকার মধ্যে আমরা ফ্রি জিনিসটা পাচ্ছি এবং অফারটা ওই টাকাটার মধ্যেই পাচ্ছি। মেলা আগের মতো ওরকম দোকান অনেক দোকানে দেখি নাই, আর এখন শোরুমগুলো ছোট ছোট করে ফেলছে। আগে শোরুমগুলো দেখতে অনেক সুন্দর লাগতো। তবে সবকিছু ছাপিয়ে বাণিজ্য মেলার নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার 6 মাসেও পুরোদমে শুরু হয়নি ভোলার নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। সদর উপজেলার 27টি প্যাকেজের মধ্যে শুরু হয়েছে মাত্র 8টি।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় ক্ষতি হচ্ছে তাদের। পাশাপাশি শঙ্কা রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনেরও। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর উপজেলাকে রক্ষায় 2024 সালের জুলাইয়ে শুরু হয় তীর রক্ষা কার্যক্রম। প্রকল্পের মধ্যে রয়েছে 4 কিলোমিটার তীর সংরক্ষণ, নদীর তীর শক্তিশালীকরণ 3 কিলোমিটার এবং উপকূলীয় বাঁধ পুনর্বাসন 5.5 কিলোমিটার। এই প্রকল্পের 27টি প্যাকেজের মধ্যে 25টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ও বাকি 2টি টেন্ডার প্রক্রিয়াধীন। 2024 সালের জুলাইয়ে 25টি প্যাকেজের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র 8টির। এমনকি শুরু হওয়া প্যাকেজে কাজের গতিও কম। এলাকাবাসী বলছে, ঠিকাদারের ব্লক নির্মাণের সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় লোকসান হচ্ছে তাদের। পাশাপাশি রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। চাষাবাদ বন্ধ রাখছে, তারা কোনো বস্তু হলা নাই এবং ব্লকের কোনো কাজ করতেছে না। বর্ষার আগে কাজ না করে তাহলে কয়েক হাজার বাড়ি ঘর এবং ফসলের জমি নদীর ঘরে বিলীন হয়ে যাবে। সরকার 6টা প্যাকেজের কাজের অনুমোদন দিয়েছে, কিন্তু যারা ঠিকাদার তারা কাজগুলো করতেছে না। ঠিকাদারের কাজ ধরে না, এখন দ্রুতভাবে কাজটা করুক। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ইতিমধ্যে আমরা 24টি কাজের অনুকূলে কার্যাদেশ প্রদান করেছি। যদি কোনো কাজ ধীর গতিতে আগায় বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে না বলে আমাদের মনে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভোলায় 12 কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 689 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পিরোজপুরে পন্টুন ভেসে যাওয়ায় দীর্ঘ 18 বছরেও চালু হয়নি পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। এতে পিরোজপুর ও বাগেরহাট জেলার কয়েক লাখ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হচ্ছেন। সড়ক পথে গেলেও ঘুরে যেতে হয় 30 থেকে 40 কিলোমিটার পথ। এতে অপচয় হয় সময় ও অর্থের। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জিয়াউল হকের ছবিতে রিপোর্ট। 2007 সালে ফেরির পন্টুন ভেসে যাওয়ার 18 বছর পার হলেও চালু হয়নি পিরোজপুরের পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। ভৌগোলিকভাবে 3টি উপজেলার সংযোগস্থল হওয়ায় কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি ব্যবহার করে চলাচল করে পিরোজপুর ও বাগেরহাটের কয়েক লাখ মানুষ। 2006 সালে এ পয়েন্ট দিয়ে চালু হয় ফেরি চলাচল, কিন্তু চালুর 1 বছর পর ঘূর্ণিঝড় সিডরে কলারণ প্রান্তের ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর থেকে এখনো বন্ধ আছে। এতে নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে বাসিন্দাদের। বন্যার সময় সিরিয়া ঘাট চলে গেছে, এরপর আর এই ঘাটের জন্য কেউ উদ্যোগ করে নাই। এখানে প্রচুর লোক হয়, মেয়ে ছেলে লইয়ে চলাচল দিতে অনেক কষ্ট হয় আমাদের। যদি একটা ফেরি হইতো তাহলে আমাদের অনেক যাতায়াত করতে সুবিধা হতো, গাড়ি যাতায়াত করতে সুবিধা হইতো। এই সরকারের কাছে আমাদের আবেদন, এখানে একটা ফেরি হলে আমাদের খুব ভালো হয়। ফেরি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এক্সিএন রোডসের সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বাগেরহাটের সাথেও কথা বলেছি। আশা করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। এই ঘাটে পুনরায় ফেরি চালু হলে উপকৃত হবে 2 জেলার কয়েক লাখ মানুষ। সময় সংবাদ, পিরোজপুর। বরিশাল বিভাগ উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক সহ জনবল সংকট, যন্ত্রপাতি বিকল থাকা, অনুন্নত অবকাঠামো ও অব্যবস্থাপনার অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানে চিঠি চালাচালির গদ বাধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। এ সুযোগে বেসরকারি ক্লিনিক হাসপাতালে চলছে রমরমা বাণিজ্য। অপূর্বপুর রিপোর্ট। বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ার উপক্রম। আধুনিক এক্স-রে মেশিন থাকলেও জনবল সংকটে বন্ধ থাকে সপ্তাহের 5 দিন। অচল অক্সিজেন মেশিন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন নষ্ট 1 বছর ধরে। একই অবস্থা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। অপারেশন থিয়েটারের অনেক যন্ত্রই বর্তমানে অকেজো। এতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার ক্ষোভ এলাকাবাসীর। অস্বাস্থ্যকর পরিবেশে হয় রান্নাবান্না। প্লাস্টারগুলো খুললে পড়ে যায়, বাচ্চাদের থাকলে বাচ্চাদের গায়ে পড়তে
পারে। এই বাবুদের গায়ে পড়ে তাহলে তো সমস্যা হবেই। এক্সরে মেশিনটার আধুনিকায়ন দরকার। জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিনটা আছে সেটা অত্যন্ত পুরনো। এটা একটা আল্ট্রাসোনোগ্রাম মেশিন। মেশিনটা দীর্ঘ এক বছর নষ্ট থাকার কারণে আমরা কয়েকবার চিঠি করেছি স্বাস্থ্য অধিদপ্তরে। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো অপারেশন থিয়েটার ভবনের ভেতরে যত্রতত্র আবর্জনা, এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ এক্সরে মেশিন, বেহাল দশা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও রয়েছে জনবল সংকট। যন্ত্রপাতি বিকল থাকার অজুহাতে সব ধরনের পরীক্ষা বন্ধ ঝালকাঠির 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডেঙ্গু টেস্ট নাই, তাই সিবিসি বাহির দিয়ে করান। ওষুধ মাঝে মাঝে অল্প কিছু পাই, আবার থাকতে বললেও দেয় না, কয় নাই। যেহেতু আমাদের রেডিওলজিস্ট নেই, টেকনোলজিস্ট নেই, সেজন্য আমাদের এক্সরেটা বন্ধ আছে। আর অপারেশন চালানোর জন্য একজন সার্জনের প্রয়োজন, একজন অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজন। পিরোজপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে চিকিৎসক ও ওষুধ সংকট। স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিক হাসপাতাল থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। টেস্টগুলো এই হাসপাতালের সামনে, ওগুলো আমাদের নিজস্ব এই টাকা দিয়ে করান লাগে। ওষুধও ঠিক মতন পাই না, আইলে একটা দিলে আর একটা দেয় না। অটো অ্যানালাইজার দরকার, আমাদের সেল কাউন্টার দরকার, আমাদের মাইক্রোস্কোপ দরকার, সেই জিনিসগুলো আমাদের নাই। সমস্যার সমাধানে চিঠি চালাচালির গন্ধ বাঁধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। যারা আমাদের এই যন্ত্রাংশগুলো দেখে সেটা ব্যবহার উপযোগী এবং মেরামত করা যায় কিনা সেগুলো দেখে আমরা প্রয়োজনে সেই ব্যবস্থাগুলো করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। চিকিৎসক পদায়ন আছেন অর্ধেকেরও কম। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানায় দীর্ঘদিন ধরে আর্থাইটিস সহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার 10টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান এই অভিনেতা। আজ জোহরের প্রবীর মিত্রের প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুরের কবরস্থানে দাফন করার কথা রয়েছে তার। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ সহ 4 শতাধিক সিনেমার অভিনয় করেছেন তিনি। আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দাদা নিয়ে একজনের লোক এসেছিলেন আমাদের জগতে, সেটা প্রবীর দা। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম। এখন তো দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত, আমরা সেই শিক্ষা গ্রহণ করতাম। পটুয়াখালীতে 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ও চিঠির খামের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং এনজিও থেকে টাকা তুলতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। সংকট সমাধানে জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সরকারি কোষাগার থেকে কোনো বিলের অর্থ গ্রহণের জন্য রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। 400 টাকার বেশি লেনদেন হলেই 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারের বিধান রয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কোনো বিলের অর্থ গ্রহণ, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআর সহ মাসিক মুনাফা ভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের নথি, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করতে হয়। রেভিনিউ স্ট্যাম্প কিনতে হয় ডাকঘর থেকে, কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী সহ কয়েকটি উপজেলার ডাকঘরে রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই। পোস্ট অফিসে আসলে কখনোই রেভিনিউ পাওয়া যায় না, এটা জিজ্ঞেস করলে বলে যে নাই। রেভিনিউ থেকে সরকারের অনেক আয় হয়, কিন্তু রেভিনিউ যদি না থাকে তো সরকারেরও আয় হচ্ছে না। পোস্ট অফিসে যদি রেভিনিউ না থাকে তাহলে আমাদেরকে এই সংকটটা কারা এই সমাধান দেবে? আমাদের প্রতিদিনই রেভিনিউ দরকার হয়, যেমন আমাদের প্রতিদিন লোনের কাজে বা ডিপোজিটের কাজে রেভিনিউ দরকার। কিন্তু পর্যাপ্ত আমাদের যে পরিমাণ রেভিনিউ দরকার সেই পরিমাণে সাপ্লাই আমরা পাচ্ছি না। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন গলাচিপা ও রাঙ্গাবালী পোস্টমাস্টার। রেভিনিউটা আসে সাধারণত প্রধান ডাকঘর পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে না আসার কারণে আমরা গলাচিপা উপজেলা আমার আওতাধীন আরও 32টা শাখা ডাকঘর আছে, ওই সকল শাখা ডাকঘরও রাজস্ব দিতে পারতেছি। সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারকারীদের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়।
নজিরবিহীন শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি মানুষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার পাশাপাশি তাপমাত্রা হবে সর্বনিম্ন। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। তীব্র তুষারপাত ও শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। ৩০টির বেশি অঙ্গরাজ্য এখন শুভ্র চাদরে ঢাকা। ঝড়ের কারণে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, অনেক স্থানে রাস্তা কেটে গেছে, স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে ক্যানসাস, আরকানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নিউ জার্সি সহ কয়েকটি অঙ্গরাজ্যে। এই অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে অঞ্চলগুলোর প্রধান সড়ক। এছাড়া বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবার তুষারপাত ৩৮ সেন্টিমিটারে পৌঁছাতে পারে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত। তুষার ঝড়ের কারণে বিভিন্ন স্থানে থমকে গেছে জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া কাউকে বাসাবাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৬ কোটিরও বেশি মানুষ তুষারপাতের কবলে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। এর আগে আগাম তুষারপাতের খবরে গ্রোসারি দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার হিড়িক পড়ে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত আর্কটিক মেরু অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হয়ে এই তীব্র তুষারপাত ও হিমশীতল আবহাওয়ার সৃষ্টি করেছে। তুষার ঝড় মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিজের অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকার ঘোষণায় আপত্তি জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষোভ প্রকাশ করার সত্ত্বেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে ১ মাস পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এই মাসেই মার্কিন মসনদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী ২০শে জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যদিও বিতর্ক শুরু হয়েছে অন্য ইস্যুতে। গেল মাসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে ৩০ দিন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন জো বাইডেন। এই ১ মাসের মধ্যেই পড়েছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন, আর তাই নিজের অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আপত্তি জানিয়ে ট্রাম্প লেখেন, তার শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে ডেমোক্রেটরা আনন্দিত। তবে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করার সত্ত্বেও পতাকা অর্ধনমিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হয়। গেল ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক জয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবছর ছেলেদের সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায় বাংলাদেশ। সময় সংবাদকে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। ৮ জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে বসবে সাফের গুরুত্বপূর্ণ সভা। সেন্ট্রাল ভেন্যু নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে এবারের সাফ, তার উত্তর মিলবে এ সভায়। ফরম্যাট চূড়ান্তর পরই আয়োজক হতে আবেদন করতে চান বাফুফের সভাপতি। আলাউদ্দিনের দীর্ঘ ১৬ বছরের শাসনামল শেষে দেশের ফুটবলের অভিভাবক এখন তাবিথ আউয়াল। নতুন বছরে ফুটবলকে এগিয়ে নেয়ার পাশাপাশি চতুর্থবারের মতো সাফের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আমরা আয়োজক হতে পারি যদি আমাদের স্টেডিয়ামগুলি স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়। অফকোর্স আমরা হোস্ট করতে চাই, অনেক বছর ধরে আমরা প্রমিস করে আসছি। বাট আমরা চেষ্টা করব যেখানে যেখানে আমাদের স্কোপ আছে সেখানে সেখানে জাতীয় দলের একটা ক্লিনিক বা শর্ট টার্ম ট্রেনিং
বা যে কোনোভাবে প্লেয়ারদেরকে এক করার জন্য। সাফের আয়োজক হতে চাইলেও সভাপতিকে তাকিয়ে থাকতে হবে পৃষ্ঠপোষকদের ইচ্ছার ওপর। প্রতি আসরেই একটা নির্দিষ্ট দেশ আয়োজক হলেও এবার ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। আগামী ৮ জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে হবে সাফের গুরুত্বপূর্ণ সভা। সাফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ৭ জানুয়ারি সভায় অংশ নিতে যাবেন নেপালে। সেখানেই সিদ্ধান্ত হবে সেন্ট্রাল ভেন্যু নাকি হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে এবারের সাফ। মূল সাফের স্পন্সররা চাচ্ছে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলো করতে, ওনারা চাচ্ছে না কোনো সেন্ট্রাল ভেন্যুতে করতে। আমরা ওয়েট করতেছি যে আসলে চূড়ান্ত কোন ফরম্যাটে হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে নাকি সেন্ট্রাল ভেন্যুতে। এছাড়াও এবছর জুলাইয়ে ঢাকায় বসবে নারীদের অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ। দায় সারাভাবে নয়, বয়স ভিত্তিক এ আসরও জাঁকজমকপূর্ণভাবে করার পরিকল্পনা বাফুফের। আমরা আন্ডার 20 মেয়েদের সাফ টুর্নামেন্টে হোস্ট করতে যাচ্ছি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়, মূলত যোগাযোগের অভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যা নিয়ে মন ক্ষুণ্ণ হয়েছেন তিনি। এমন মন্তব্য করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিষয়গুলো নিয়ে দুই বোর্ড কর্তার মাঝে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এমন কোনো বিষয় সামনে আসবে না বলে জানান ফারুক। শীঘ্রই স্ট্যান্ডিং কমিটির ঘোষণার আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সাকিব তামিমের পর নতুন নাটক ক্রিকেট বোর্ডে। এবার প্রকাশ্যে এলো সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের বিষয়। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও। নতুন পরিচালক হয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। জুলাই বিপ্লবকে ধারণ করা এই দুই কর্তার কথা ছিল একসাথে পথ চলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। অথচ সভাপতি ফারুক আহমেদের একক কর্তৃত্বের কারণে এই দুই কর্তার দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রে। ফারুক ফাহিমের বৈরিতার শুরু NCL T20 দিয়ে। টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় নাজমুল আবেদিন ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানেও। সময় যত গড়িয়েছে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। আজকে বোর্ডের কর্মকর্তাদের সামনে ফাহিমকে নিয়ে কটু কথা বলেন ফারুক। সেখানে বোর্ড পরিচালক না থাকলেও পরবর্তীতে তা শুনে ক্ষোভ প্রকাশ করেন সভাপতির উপর। একই বোর্ডে দুই কর্তার দুই পথ, এসব বিষয় নিয়ে গণমাধ্যমে সভাপতির উপর একরকম ক্ষোভ প্রকাশ করেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ করেন তিনি তার ইচ্ছে মতো কাজ করতে পারছেন না, যে কারণে পরিচালক পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। বিপিএল দেখতে এখন সিলেটে অবস্থান করছেন বিসিবি প্রেসিডেন্ট ও নাজমুল আবেদিন। ফাহিমের অভিযোগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। অজুহাত হিসেবে সামনে আনলেন যোগাযোগের অভাবকে। আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব। কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি আপনি যার কথা বলছেন তার সাথে, আমার মনে হয় জিনিসটা সলভ হয়ে যাবে। 4 মাস পেরিয়ে গেলেও এখনো স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি ফারুক আহমেদের বোর্ড, জানিয়েও মতের অমিল ফাহিমের সঙ্গে। বারবার গণমাধ্যমে বললেও অজানা কারণে পিছিয়ে যাচ্ছে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। জানা গেছে নাজমুল আবেদিন ফাহিম চাইছেন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আসতে। বোর্ড সভাপতি অবশ্য আবারও কথা দিয়েছেন দ্রুতই কমিটি দেয়ার। ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3, 5, 7, 10টা ডিরেক্টর নিতে পারি। একের অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা দেখেন। এসব বিষয় নিয়ে কথা হয়েছে দুই বোর্ড কর্তার। আশ্বাস দিয়েছেন সামনে আর হবে না এমন ভুল বোঝাবুঝি। আশা করব আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। জানালেন মির্জা ফখরুল গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।